চলমান গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা ও তার মন্ত্রীদের বিচারের মুখোমুখি করতে হবে, মাহমুদুর রহমানের বিশেষ প্রতিবেদন। এবং সর্বশেষ জানাবো, বিডিআর বিদ্রোহে হাসিনাকে উদ্ধারে প্যারাট্রুপার প্রস্তুত রেখেছিল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলমান গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা ও তার মন্ত্রীদের বিচারের মুখোমুখি করতে হবে, মাহমুদুর রহমানের বিশেষ প্রতিবেদন। গত ৪৮ ঘন্টার বেশি সময় ধরে বাংলাদেশে অনির্বাচিত ফ্যাসিবাদী সরকার গণহত্যা চালিয়ে যাচ্ছে। বিবিসি সহ আন্তর্জাতিক মিডিয়া ১০৬ জন তরুণ ছাত্র নিহত হওয়ার খবর প্রচার করলেও প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি। গুরুতর আহতের সংখ্যা কয়েক হাজার। এই গণহত্যা চালানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী ক্যাডারদের মাধ্যমে। তিনি বলেন, ওবায়দুল কাদের ঘোষণা করেছেন, দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমেই প্রমাণ করেছে শেখ হাসিনার একক নির্দেশে এই গণহত্যা চালানো হয়েছে। বাংলাদেশে চলমান গণহত্যার প্রতিবাদে তুরস্কের ইস্তানবুলে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ কনসুলেটের সামনে আয়োজিত বিক্ষোভে তিনি এই কথা বলেন। সাধারণ ছাত্রছাত্রীরা চাকুরিতে মেধাকে পাশ কাটিয়ে অন্যায্য কোটা পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করছিলেন। শান্তিপূর্ণ এই আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা তার দলীয় সন্ত্রাসী অস্ত্রধারী ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে। অস্ত্রধারী ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনীর খুনের চিত্রগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। চলমান আন্দোলন ও বিক্ষোভ দমনে শেখ হাসিনা যে পদ্ধতি গ্রহণ করেছেন, অনুরূপ পদ্ধতিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্রদের ওপর গণহত্যা চালিয়েছিল। তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রেখেছে ভারত। ভারতের বর্তমান হিন্দুত্ববাদী সরকার প্রধান নরেন্দ্র মোদীও গুজরাটে একইভাবে মুসলমান নারী শিশুদের ওপর গণহত্যা চালিয়েছিলেন। তিনি বলেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার সাথে তুলনা করা চলে। পশ্চিমা দেশগুলোর সহযোগিতা ও সমর্থনে গাজায় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের মুসলিম নারী শিশুদের নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। একইভাবে শেখ হাসিনাও দেশের তরুণ ছাত্রছাত্রীদের ওপর গণহত্যায় মেতে উঠেছে। পশ্চিমা দেশগুলো মুখে গণতন্ত্র এবং মানবাধিকারের কথা বললেও মুসলিম দেশগুলো নিয়ে তারা ডাবল স্ট্যান্ডার্ড অবস্থান নিয়েছেন। মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ডক্টর মুরসির সরকারকে উৎখাত করে ফ্যাসিবাদী স্বৈরশাসক বসিয়েছে। বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট, কুমিল্লা সহ প্রধান প্রধান শহরগুলোতে বিক্ষোভে অংশ নেওয়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কিশোর তরুণ ছাত্রছাত্রীদের ওপর পুলিশ, র্যাব, বিজিবি ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা চালাতে দেখা গেছে। এমনকি এসব সন্ত্রাসীরা হাসপাতালে প্রবেশ করে আহত ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। আন্তর্জাতিক কমিউনিটি ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের চলমান গণহত্যা বন্ধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। নিরীহ ছাত্রছাত্রীদের ওপর চালানো গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, আইনমন্ত্রী আনিসুল হক সহ দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার ব্যবস্থা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর চিহ্নিত অফিসারদেরও এই গণহত্যার জন্য বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, মানবতা বিরোধী এই অপরাধ বন্ধ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক কমিউনিটি এবং মুসলিম দেশগুলো কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারে। বিডিআর বিদ্রোহে হাসিনাকে উদ্ধারে প্যারাট্রুপার প্রস্তুত রেখেছিল ভারত। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি বিকেল ৫টায় নির্দেশ পৌঁছালো। ওই দিন ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের অগ্রবর্তী দলের দায়িত্বে ছিলেন মেজর কমলদীপ সিং সাধু। মাত্রই সক্রিয় করা হয়েছে জরুরি সংকেত। সম্মুখ সারির একাধিক প্যারাট্রুপার দলকে মোতায়েনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ২৪ ঘন্টায় জরুরি মোতায়েনের জন্য পুরো ১ ব্যাটালিয়ন সৈন্যধারী একটি স্ট্রাইক ফোর্স প্রস্তুত রাখে ভারত। এদেরকে ভারতের ক্ষমতা প্রক্ষেপণের অগ্রবিন্দু হিসেবে গণ্য করা হয়। আগের রাতেই অনুরূপ একটি জরুরি সংকেত সক্রিয় হয়ে পড়ে এবং বাতিল হয়ে যায়। কিন্তু ফের যখন সংকেত সক্রিয় হলো এবং ৫ থেকে ৬টি IL-৭৬ ও AN-৩২ বিমান প্রস্তুত রাখার নির্দেশ এলো, সাধু বুঝতে পারলেন বড় কিছু ঘটতে চলেছে।
আড়াই ঘন্টা পর 1000-এরও বেশি ভারতীয় প্যারাট্রুপার পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডা বিমান ঘাঁটিতে অবস্থান নেয়। সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত আসার পর সাধুর অধিনায়ক কিছু নির্দেশনা দিলেন। বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিডিআর এর সদস্যরা বিদ্রোহ করেছে। সেনাবাহিনী থেকে আগত উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছে। সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি তখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন, তিনি হুমকির মুখে পড়েছেন। তিনি আর সেনাবাহিনীর সমর্থনের ওপর নির্ভর করতে পারছে না। তিনি ভারতের কাছে সাহায্য চেয়েছেন এবং সেই জন্যই আমরা বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছিলাম। নতুন নির্দেশের জন্য অপেক্ষা করছিলাম, স্মৃতি হাতরে জানালেন সাধু। আর ঢাকায় অবতরণের পর যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। নয়াদিল্লি, ঢাকায় ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা দিয়ে উদ্বিগ্ন ছিল। যদি সহিংসতা বৃদ্ধি পায় তবে এই কূটনীতিকরাও হামলার মুখে পড়তে পারেন। ঠিক একই মুহূর্তে সেনা কর্মকর্তাদের ওপর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাযজ্ঞটি চলছিল। হত্যাকাণ্ড শুরু হওয়ার পরপরই হাসিনা তার নিকটতম মিত্র নয়াদিল্লির শীর্ষ কংগ্রেস নেতা সদ্য নিযুক্ত অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করলেন। ঘটনা শোনার পর মুখার্জি সাড়া দেওয়ার প্রস্তুতি দিলেন। ঢাকা থেকে সাহায্যের অনুরোধের প্রেক্ষিতে প্যারাট্রুপার মোতায়েনের ইন্তেজাম করা হলো। পাশাপাশি ভারতের পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন হাসিনার পক্ষের সমর্থন নিশ্চিতের জন্য মার্কিন, ব্রিটিশ, জাপান ও চীনা দূতদের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ শুরু করলেন। কলাইকুণ্ডার পাশাপাশি জরহাট ও আগরতলাতেও প্যারাট্রুপার প্রস্তুত রাখা হলো। নির্দেশ এলে ভারতীয় সেনারা 3 দিক থেকে বাংলাদেশে প্রবেশ করত। উদ্দেশ্য ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও বিমানবন্দর দখলে নেওয়া। পরবর্তীতে প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবনের নিয়ন্ত্রণ নিয়ে হাসিনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হতো। অভিযানের দায়িত্বপ্রাপ্ত ব্রিগেড কমান্ডার সক্রিয় যুদ্ধের সময় ব্যবহার্য প্রথম ধাপের গোলাবারুদ বিতরণ শুরু করলেন। অত্যন্ত অস্বাভাবিক এই কাজ থেকে উদ্ভূত পরিস্থিতির ভয়াবহতা আঁচ করা যায়। বাংলাদেশের সেনাবাহিনী কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে একটি উদ্বেগ ছিল। যদি বাংলাদেশের জেনারেলরা হাসিনার বিরুদ্ধে যান, তারা ভারতীয় সৈন্যদের প্রতিরোধ করবে। সাধু জানালেন যে যদি তেমনটা হতো তাহলে পূর্ব ভারতে ভারতীয় সেনাবাহিনীর পুরো একটা কর্পস রয়েছে, সেখান থেকে অতিরিক্ত সৈন্য পাঠানো হতো। ভারতীয় সেনাবাহিনীর 27 ফেব্রুয়ারি বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করার দ্বার প্রান্তে ছিল, কিন্তু চূড়ান্ত আদেশটি শেষ পর্যন্ত আসেনি। পিনাক রঞ্জন চক্রবর্তী তখন ঢাকায় ভারতের হাই কমিশনার। বাংলাদেশ তার পিতৃপুরুষের আদিবাস। হাসিনাকে তিনি সম্মান করে আপা বলে ডাকতেন। তিনি বলেন, আমরা কিছু বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছিলাম বটে। হাসিনাকে জানিয়েছিলাম যে আমরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কিন্তু কেন? কারণ ভারত জানতো না পরিস্থিতি কত দূর গড়াবে। ওদিকে ঢাকায় বিডিআর বিদ্রোহীরা তাদের মহাপরিচালক ও তার স্ত্রীকে পিলখানার সদর দপ্তরে হত্যা করে। এভাবে বাংলাদেশ জুড়ে বিভিন্ন স্থানে সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে একই রকম হামলার সূত্রপাত হয়। তখন সেনাপ্রধান জেনারেল মঈন উদ্দিন আহমেদের ওপর বিদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রচণ্ড চাপ আসতে থাকে। কিন্তু তিনি যদি এমন পদক্ষেপ নিতেন তবে তা থেকে একটি রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হতো এবং অস্থিতিশীলতা আরও বেড়ে যেত। একই সঙ্গে তা হাসিনার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনকে ঝুঁকির মুখে ফেলত। বিদ্রোহীদের অথবা বিক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের হাতে তিনি নিহত হতে পারতেন কিংবা একটি সামরিক অভ্যুত্থানে উৎখাত হতে পারতেন। 2007 সালে তিনি একবার গ্রেফতার হয়েছিলেন। একই ঘটনা আবার ঘটতে পারত। ভারত সেই ঝুঁকি নিতে চায়নি, তাই ভারত যা প্রয়োজন মনে করেছে তাই করেছে। ভারত তখন সেনাবাহিনী প্রধান মঈন আহমেদকে বল প্রয়োগ না করার জন্য হুমকি দেয়। যারা ওই সময়ে ক্ষমতার কাছাকাছি ছিল তারা আমাকে বলেছিল যে জেনারেল মঈনকে বলা হয়েছিল বল প্রয়োগ না করতে, অন্যথায় প্যারাট্রুপাররা 1 ঘন্টার মধ্যে ঢাকায় নেমে পড়বে, বলেন তৌহিদ হোসেন, যিনি তখন বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন। ভারতের ওই হুমকি কাগজে ছিল না, এই ঘটনাগুলো কিন্তু আসলেই ঘটছিল। প্রয়োজন হলে আমরা হস্তক্ষেপ করতাম। আমাকে এটা নিশ্চিত করেন ভারতীয় এক শীর্ষ কর্মকর্তা, যিনি পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জড়িত ছিলেন। শেষ পর্যন্ত প্যারাট্রুপার মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, কারণ জেনারেল মঈন শেষ মুহূর্তে পিছিয়ে যান। সামরিক গোয়েন্দা সংস্থার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হোসেন ঘোষণা দিলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে উদ্ভূত সংকটকে রাজনৈতিকভাবে সমাধান করা উচিত। সমস্যাটির সমাধান সেভাবেই করা হয়েছে। ওই সময় বান্দরবানে একটি সেনা ব্রিগেডের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান। তিনি বলেন, তার আসলে আদেশ দেওয়া উচিত ছিল এবং সেনাবাহিনীকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য
অনুমতি দেওয়া উচিত ছিল। পরবর্তী 2 দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে থাকা স্থানীয় বিডিআর ইউনিটে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। রহমানের মতে এটি কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, একটি সামরিক সংকট হিসেবে সেনাবাহিনীকে নির্ধারিত নিয়মাবলীর মধ্য থেকে পরিস্থিতি মোকাবেলা করতে দেওয়া উচিত ছিল, কিন্তু তা আর করা হয়নি। 2009 সালে ভারত যদি বাংলাদেশে হস্তক্ষেপ করত তবে তা উপমহাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিত। ভারতের হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত কিন্তু ঐতিহাসিকভাবে সমানভাবে গুরুত্বপূর্ণ। হাসিনাকে রক্ষার জন্য বল প্রয়োগের হুমকি দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে এমনভাবে দুর্বল করল যে তা হাসিনাকে পরবর্তীতে তার রাজনৈতিক প্রতিপক্ষদের মুক্ত হস্তে দমন পীড়নের সুযোগ করে দেয়। দ্বিতীয়বার ক্ষমতায় এসে হাসিনা প্রথমবারের মতো সেনাবাহিনীর কোনো প্রকার রাজনৈতিক চাপ থেকে মুক্ত হলেন সম্পূর্ণ ভারতের কৃপায়। নয়াদিল্লির এমন প্রতিক্রিয়ার পেছনে কি কারণ ছিল? ভারতের হস্তক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানত, পাশাপাশি ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদের যে দুর্নাম তা আরও পোক্ত হতো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।